এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছে। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। এদিকে ভারত বাংলাদেশ যুদ্ধ ইস্যুতে হাসিনার সাথে পল্টি নিল ভারত। হাসিনা এখন কোথায় যাবে? কোন সেই সরকার ভারতকে লাগাম পরাবে, বিএসএফ কে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা, আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ। ইন্ডিয়ার মোদী সরকার এবার ডক্টর ইউনূসকে আব্বা রাখতেছে। এটা মানে একদম বাংলা ভাষায় বলতেছে, আব্বা এবার মাফ করেন আমাদেরকে, একটু আমাদেরকে রক্ষা দেন। ইন্ডিয়ান কিছু মানুষজন তারা চেষ্টা করছিল যে বাংলাদেশে ঢুকবে, এবং আপনারা দেখছিলেন সে আগরতলা। তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছে যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধান। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না। আমি বাইরে ভাই, বাংলাদেশ কোথায় যাবে দাদা? ভয় পাইছি, প্রচুর ভয় পাইছি দাদা। আপনি আগে অভিমানে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে। এটি আসলে 8 তারিখেই আপনারা জানতে পারবেন। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি কোথাওই ঠাঁই হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনাকে এখন ভারত বোঝা মনে করছে। আপনারা সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলতেছে, এবং এই ঝামেলার জন্যই কিন্তু শেখ হাসিনাকে ভারত বের করে দিবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাধারণ জনগণরা কি বলতেছে, ভারতের নেতাকর্মীরা কি বলতেছে। অন্যদিকে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কি করা হবে, সকল প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভারত কিন্তু বাংলাদেশের কাছে এক প্রকার হার মেনেছে, বাংলাদেশের কাছে হাত জোড় করতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশ কিন্তু বসে নাই, বাংলাদেশকে অনেকে হেল্প করেছে, অনেক রাষ্ট্র কিন্তু সরাসরি বাংলাদেশের সাথে এক হয়েছে। তাই ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে বাংলাদেশ নাস্তানাবুদ করেছে। দর্শক শ্রোতা, আপনারা যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনাকে নিয়ে তারা কি বলতেছে, অন্যদিকে ভারতকে কিভাবে হার মানিয়েছে, এবং বিশেষ একটি ক্লিপ রয়েছে যে বাংলাদেশ কিন্তু ভারতের গোপন জায়গায় হাত দিয়েছে এবং ভারতের দুর্বল জায়গায় আক্রমণ করেছে, তাই বলেই ভারত বাংলাদেশের কাছে মাথা নত করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু এক এক করে এই ক্লিপগুলোর মাধ্যমে সবকিছু ধারাবাহিকলি দেখতে পারবেন। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপও রয়েছে, সেইগুলো আপনারা দেখবেন। এই যে দেখুন, এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন। আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়। এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত, এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয় চন্দ্র তরুয়া বলে একজন তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমরা
আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেপে ক্ষোভে গোস্বায় অন্তর ভরে যায়। ক্ষমতায় ছিলেন না এতদিন, বাট এখন তো ক্ষমতায় আছেন আসিফ স্যার। ভারতের আধিপত্য বাদ দিয়ে অনেক কথা বলেছেন, বাট রাইট নাও আপনি তো পাওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0-তে কি হবে বিশ্বের তা জানি না, তবে এতটুকু জানি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব নিরাপত্তায় তার এখন শক্ত ভূমিকা দরকার। তার হাতে বিশ্ব মিডিয়া আছে, তিনি চাইলে বিশ্বের কাছে এই খবরগুলোকে পৌঁছে দিতে পারেন। গত 53 বছর যাবৎ যে দৃশ্য আমরা দেখে এসেছি, গেল 16 বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি ঘটেছে, সে একই দৃশ্য আজও ঘটছে। হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন, আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন। কোন সেই সরকার ভারতকে লাগাম পরাবে, বিএসএফকে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা, আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে। ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব, তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে। সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয়, দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে। আজকে ঠিক এমনই ঘটনা ঘটেছে। আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি নিজেই তো ক্ষমতা, যান ভারতের কাছে ছুটে যান, গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেট যেন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে। আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে। দর্শক, আরও এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব। বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেসব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা। ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন, দেশেই চুরি চামারি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, প্রাণে মরবেন না। ও একটা গরু আনতে ভারত যায়েন না ভাই, মাইরা ফেলবে এরা এখন পরিকল্পনা কইরা। আবারও বলি, যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ, একটা গরু, কয়েকটা শাড়ি, কয়েক বস্তা চিনির জন্য ওই পার যায়েন না। এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন, কারণ এরা কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না, মানে জীবনের ইনকামের নিরাপত্তা। ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা। পঞ্চগড় সীমান্তে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশটা নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর কাহিনী কি সাজাইছে দেখেন। বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না, তারপর একটা নাটক সাজাইত না, ওই রকমই আজকে ভোরে তেঁতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের বর্ডার গার্ড বিজিবির 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা তিনি নিশ্চিত করছেন যে আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। আর মানে যিনি নিহত হয়েছেন, আমাদের বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এখন বিএসএফ কি বলছে, এই বাংলাদেশিরা তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে, চোরাচালানের গরুও নিয়ে গেছে। গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগরা বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে। এই মৃত্যুগুলো আসলে আটকানো বড় কঠিন, যতক্ষণ না এই জাতিকে ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে, উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, এটা ভালো,
শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন। খালি তো হাসিনারে বকতেন, গাইল্লাইতেন, তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন। আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন? কেউই বলেননি। আওয়ামী লীগ তো চাটতো, আপনারাও চাটার কাছাকাছি আছেন আমার কাছে মনে হচ্ছে। এভরি সিঙ্গেল টাইম যখনই ভারতের এই বর্ডার কিলিংগুলো হয়, তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো, শাসকগুলো, তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ রাতে। কেন? কারণ তোমরা রাষ্ট্র চালাও, এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না, কর্মসংস্থানের নিরাপত্তা নাই। তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না, যায় কারা? গরিব, কর্ম নাই ভাই, বাদাইম্যা। কি করব? একটা গরু আনে 500, 1000, 2000 টাকা, জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয়। ওই পারেও আছে, এই পারেও আছে। আমার খুব গোস্বা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলোতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না, কেন ভারত সরকারে মানে এগুলোর ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনতে পারে না, মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেন এগুলো নিয়ে কোনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে। কেন বাংলাদেশের মানুষ বিএসএফকে বা ভারতের অনেক কিছুতে অপছন্দ করে? কারা দেখবেন? 3-0 দিয়া থুইয়া মানুষ পানি খাবে না। আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ভারত রেগুলার ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভার জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার, ইউনূস স্যার আপনার অনেক লম্বা হাত আছে, দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন। এর পরের সরকার আসলে সেমই হবে, চাটবে। ভারতের না চাইতে এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারে না, এটা তো প্রমাণিত। অর্থাৎ তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছেন, এবং এই ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এবং তারা যে পোস্টার ছেপেছেন তারা বলছেন যে সেখানে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, সেখানে হয়তো বক্তৃতা দিবেন। এবং অনেকেই মনে করছেন সেখানে প্রবাসী সরকার ঘোষণা হইতে পারে, কিন্তু এগুলো অনিশ্চিত। এবং এইটা হয়তো এই সরকারের একটা মাথা ব্যথা যে তারা এখন ক্যাম্পেইন শুরু করেছে। আগে ভারত ছিল, এখন দেখা যায় ইউরোপেও চলে আসছে আওয়ামী লীগ। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, এবং কেউ কেউ বলছেন এই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন কিনা, কিভাবে রাখবেন, এগুলো এখনো নিশ্চিত নয়। তবে সরকার এর আগে যে অল পার্লামেন্টারি কমিটি যেটা প্রতিবেদন তৈরি করেছে, তারা বলছে যে এটা বাংলাদেশ সরকার বলছে অসত্য, এখানে তথ্য সবকিছুতে আসে নাই, 1,500 লোককে হত্যা করা হয়েছে, এইসব ব্যাপারে কিছু নেই এটাতে। তো এটা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে বর্তমান সরকারের খুব একটা মনোমালিন্য তা নয়। বাংলাদেশ সরকার তার অবস্থান ব্যাখ্যা করেছে, এবং ব্রিটিশ হাই কমিশনার সেটা বলছেন যে ঠিক আছে, আমরা আলাপ করবো, তোমরা তোমাদের মতো আলাপ করো, সমস্যা নেই। আসল কথা হলো যে এইসব দেশে এমনকি দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায়, এবং এখানে মোটামুটি সবাই স্বাধীন। এবং একটা গ্রুপ তৈরি হয়েছে যারা যে প্রতিবেদনটি তৈরি করেছে সরকারের বিরুদ্ধে যায়। এখন এই যে সভা আহ্বান করা হয়েছে, এটা হয়েছে ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে 8 তারিখ, এবং এটা নিয়ে অনেকেই মনে করেন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, কারণ আপনারা জানেন যে যুক্তরাজ্যে বিএনপি এবং জামাতেরও বড় সংগঠন রয়েছে, এখানে তারা পাল্টা সমাবেশ ডাকতে পারে বা কোনো বাধাগ্রস্ত করতে পারে, এটাও একটা ব্যাপার আছে। তবে কেউ কেউ মনে করতে পারেন যে এটা তারা ব্রিটিশ সরকারের অনুমতি দিয়েছেন কিনা। আসলে এইরকম কোন হলে সমাবেশ করতে হলে এই দেশে কোনো অনুমোদনের দরকার হয় না। যাই হোক, এখন আওয়ামী লীগ এইসব করে তারা জানান দিচ্ছে তারা ডুবে নাই, তারা এখনো অ্যাক্টিভিটিতে আছে। বাংলাদেশে হয়তো তারা মুভ করতে পারছে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আছে, এবং তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে, এবং তারা জানান দিচ্ছে যে তারা মরে নাই, এবং তারা যে কোনো সময় বাংলাদেশও ঢুকতে পারে, এবং তারা আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে। এটি আসলে 8 তারিখেই হয়তো আপনারা জানতে পারবেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু কর্মসূচির বিষয় কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে, এই পেজ ছাড়া আপনারা যদি কোথাও থেকে কোনো সংবাদ পান, এটি আপনারা কেউ বিশ্বাস করবেন না। দলীয় কর্মসূচি সেই পেজ থেকেই কিন্তু জানানো হবে, এবং ওই পেজে আপনারা যে নিউজগুলো দেখতে পাবেন সেগুলো কিন্তু আপনারা সত্য হিসাবে ধরে নেবেন। কারণ বাংলাদেশে ফেক নিউজের কিন্তু অভাব নাই। ইতিমধ্যে দলেরও অনেকে আপনার ফেক নিউজ, যদিও তাদেরকে বলবো না যে তারা আসলে কচুক্রিকারী, আমি মনে করি বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে থাকে, কিন্তু সামনে
কর্মসূচি আসতে পারে 16ই ডিসেম্বর উপলক্ষে। 16ই ডিসেম্বর হচ্ছে এদেশের সকল জনগণের, আপামর জনগণের 16ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসার একটি সম্ভাবনা রয়েছে। আর এটির জন্য আপনাদেরকে অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায়, আমরা যতটুকু শুনতে পেরেছি। হয়তো সেখান থেকেই আপনার 16ই ডিসেম্বর উপলক্ষে কোনো কর্মসূচি উনি দিতে পারেন, যদিও এটি এখনও পর্যন্ত আমরা কনফার্ম না, কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে এবং কি 16ই ডিসেম্বর প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে। এই যে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় 48% আপনার মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। এটি আপনি প্রমাণ করবেন কিভাবে? এটিকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই 16ই ডিসেম্বর আপনাকে হাজির থাকতে হবে শহীদের স্মরণে, এবং কি যারা ইতিমধ্যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে। এই কর্মসূচিটা কি? এই কর্মসূচি হচ্ছে আপনার শহীদদের স্মরণে আপনারা শ্রদ্ধা জানাবেন, বিভিন্ন দোয়া মাহফিল করাতে পারেন। যেহেতু বিজয় দিবস মানেই কিন্তু দোয়া করা, যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে এই দেশ স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আত্মত্যাগের যে বিষয়গুলো এগুলো আপনার স্মরণ করা এবং কি বিভিন্ন সেমিনার করা, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং কি আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেওয়া। কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন, বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিষহ এবং কি 2024 সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে না যে এরকম না। কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিনরাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং কি চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে। কিন্তু এই সফল চিরস্থায়ী সফল হবে না, এগুলো কিন্তু সামরিক সময়ের জন্য, এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহি করতে হবে এদেশের জনগণের কাছে। কিভাবে কি হয়েছিল, কার চক্রান্তে এগুলো হয়েছিল, এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল, কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, সবাইকেই কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে। সময়টা শুধু আপনার সামনে আসবে তখনই কিন্তু এগুলোর আপনার দ্বার উন্মোচন হবে, কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে যারা কারা জড়িত ছিল। আমরা তো মাত্র কয়েকজন দেখতেছি, অল্প কয়েকজন, আরও অনেক বড় চক্রও এর সাথে জড়িত ছিল। কারা ছিল সেগুলো অবশ্যই সময় মতো জানতে পারবেন, কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দিবে আপনারা অবশ্যই পালন করবেন। আমরা কিন্তু ভাই কিন্তু নেতা না, একমাত্র সাপোর্টার আওয়ামী লীগের। এদেশের আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনার আওয়ামী লীগের সাপোর্টার, তারা সবাই কিন্তু একদিন এর বিরুদ্ধে কিন্তু কথা বলবে, অবশ্যই বলবে। ইতিমধ্যে কিন্তু সবাই বলতেছে, সামনে দেখবেন মানুষ আরো এর বিরুদ্ধে কথা বলবে। ডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে, সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময়, যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন। তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন, রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্টস সাচ অ্যাজ দ্য ongoing Russia-Ukraine war, the Israel-Hamas conflict and the current situation in Bangladesh. খেয়াল করি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ the commanders to analyze these developments, predict future challenges and remain prepared for unexpected situations. এগুলো করে তার কি কি কমান্ডারদেরকে কি বলেছেন, যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ গুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ড কিছু না, আনএক্সপেক্টেড ঘটনা
ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে। He also highlighted the need for a comprehensive analysis of issues along the northern border and in neighboring countries, which are posing a challenge to peace and stability in the region. নর্থ বর্ডারের কথা বলছেন, ওখানে কে আছে আমরা জানি বুঝি, এবং নেইবারিং কান্ট্রিজ। কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন, যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে হচ্ছে। তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট, এটাও সীমানা থেকে বহু দূরে। ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে। এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে, এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে। তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন, যেটা বলেছেন আবারও বলি, কমান্ডার থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে। তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর। সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই, কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে? করবে কি? আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত খুব সহজে সামলাতে পারবে না। মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বম্বিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই, তার সাথেও যথেষ্ট নাকানি চোপানি খেয়েছে। কিন্তু কি করতে পেরেছে? বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে। ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে? আমি মনে করি না। ভারতের সেই পরিস্থিতি, অন্তত সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে। আর বাহানা, বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে। তবে আমি একটা কথা এটাও বলে রাখি, বহুদিন ধরেই বলছি, সেটা হলো রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে, এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে, কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি। রাশিয়া ইউক্রেনের অ্যাটলিস্ট 20% ভূমি তার হিসাব মতে, তার আইন মতে রেফারেন্ডাম, শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে অ্যানেক্স করে ফেলেছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসতাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আমাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের 5 তারিখে যে
উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানে, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র আছেন আইনের খাতায়, বাস্তবের খাতায় নয়। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির। এই দুর্নীতির অভিযোগ সে দেশের বর্তমান সরকার ও তার সমর্থকদের। তবে বলে নেওয়া উচিত, পুরো ঘটনা বাংলাদেশের নিজেদের ব্যাপার হলেও আলোচনায় যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা ওই বাংলার কারো দেয়া নয়, সেটি এই বাংলার নামী এক সাংবাদিকের দেয়া। শিরোনামটি নিয়েছি এই কারণে যে কথিত আর্থিক দুর্নীতির বহর বোঝাতে এর চেয়ে জুৎসই কোনো উপমা আমার নজরে আসেনি। তাই অবিকৃত নিলে আপত্তি উঠতে পারে, সেই ভয়ে অগ্রজ সাংবাদিকের দেয়া ক্যাপশনটি একটু অদল বদল করে নিয়েছি। কৃতজ্ঞতা জানাই তাকে। মূল আলোচনায় আসি। শেখ হাসিনার 15 বছরের শাসনকালের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ইউনূস স্যার নিয়েছিলেন ক্ষমতায় বসার একেবারে পরেই। ওদেশের নামী অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয়েছিল একটি কমিটি। কমিটি গঠনের উদ্দেশ্য আর কমিটির নামকরণের মধ্যে যদিও বিভ্রান্তি রাখা হয়েছে প্রথম থেকেই। কমিটির ঘোষিত উদ্দেশ্য ছিল, আছেও, শেখ হাসিনা 15 বছর ধরে কিভাবে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন সেটা খুঁজে বের করে পাবলিককে জানানো, চোর ধরার ব্যবস্থা করা, এবং চোর তো জানাই শেখ হাসিনা চুরি করেছেন, সেই টাকা আদায় করে দেশে ফিরিয়ে আনা, সেইটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু কমিটির নামের মধ্যে এই উদ্দেশ্যের খুব একটা পরিচয় নেই। কমিটির নাম দেয়া হয়েছে বেশ বড়সড় নাম, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। হাসিনার নাম আছে কোথাও এর মধ্যে? এর অবশ্য একটা কারণ আছে, তবে সেই কারণটার মধ্যেও চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা, শাক দিয়ে মাছ ঢাকা। কেন বলছি কথা? সেটা জানতে গেলে প্রথমে বলতে হয় শ্বেতপত্র জিনিসটা কি। শ্বেতপত্র হলো কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারের দেয়া একটা বিবরণী। কোন নীতি চূড়ান্তভাবে গ্রহণের আগে সরকার এটি জারি করে, কখনো বা নীতি সংক্রান্ত কোনো কৌশলগত পদক্ষেপ করার আগেও। কেন সেটা করা হচ্ছে
সেটা জানাতেও শ্বেতপত্র প্রকাশ করে সরকার। এখানে অবশ্য মূল উদ্দেশ্য নতুন নীতি গ্রহণ নয়, হাসিনার দুর্নীতি ও টাকা পাচার যেটা করেছেন, কত টাকা পাচার করেছেন সেসবগুলো জনগণকে জানানো। ব্যাপারটা তার মানে দাঁড়ালো যেটা, সেটা হলো সারা দুনিয়ায় শ্বেতপত্র বলতে যা বোঝায়, বাংলাদেশে সেটা একেবারেই উল্টো। প্রস্তাবিত নীতি সম্পর্কে জনগণকে অবহিত করা নয়, এটা হচ্ছে পূর্ববর্তী সরকারের কুকীর্তি। জনগণকে জানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, এবং তা থেকেই সেই জন্যই হয় পৃথিবীর অন্য কোনো দেশের নয়, বাংলাদেশের শ্বেতপত্র এটাই বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়। এর আগে এটাই প্রথম নয়, এর আগে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সেই বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের ক্ষমতায় এসে শ্বেতপত্র জারি করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। ফল হয়েছিল শেষ পর্যন্ত কি, এ বিগ জিরো। সেই খেলায় এবারও ফল কিছু হবে কিনা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। মানে এই যে এত বড়, মানে পরে দেখবেন পর্বতের যে মুশিক প্রসবের প্রক্রিয়া হলো, এটা পরবর্তী সময়ে আপনারা কি ধারণা করছেন মানে সেটা একটু বলবেন প্লিজ। প্রিয় দর্শক, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই কমিটির অতি বড় নামটি বারবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে, একটু ছোট করে নিলাম আমি। আর ওই অত বড় নামটা না দিয়ে শুধু বলবো হাসিনা ফাঁসাও কমিটি, হাসিনা ফাঁসাও কমিটি বা শুধুই ফাঁসাও কমিটি। কমিটি তাদের দায়িত্ব পালন করেছেন, ইউনূস স্যারের কাছে জমা দিয়েছেন 400 পাতার বেশি সেই শ্বেতপত্রের রিপোর্ট। গত সোমবার 2রা ডিসেম্বরে প্রকাশিত এই শ্বেতপত্রে আলোচিত হয়েছে হাসিনার 15 বছরে বাংলাদেশে কি ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি হয়েছে তার বিবরণ। আমি অবশ্য এখন শ্বেতপত্র বস্তুটি দেখিনি, শুনেছি 400 পাতার বিপুল আয়তন শ্বেতপত্র, সেটা ইন্ডিয়াতে এখানে বসে খুঁজে পাওয়া অনেক দুষ্কর, খুঁজে পাওয়ার পর পড়াটাও অনেক সময় সাপেক্ষ, আর পড়ার পরে আবার সেগুলো বোঝাটাও সময় সাপেক্ষ। তাই সেটা না পড়ে যেসব প্রেস কনফারেন্স করে যেসব কথা বলা হয়েছে বিভিন্ন সংবাদপত্রে, তার যেসব রিপোর্ট বেরিয়েছে সেইটার উপরে ভিত্তি করে আমি দুটো কথা বলবো। তবে ওই যে বললাম বাংলাদেশের, আমার রিপোর্টটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র মিডিয়াতে এই বিষয়ে যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টের বিরুদ্ধে কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা যখন কোনো আপত্তি, মানে রিপোর্টটা কাগজে বেরোবার পর মিডিয়ায় বেরোবার পর তারা যখন কোনো আপত্তি করেননি, তখন ধরে নেওয়া যায় যে এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টগুলিতে কোনো ভুল ছিল না বা নেই। সুতরাং এইসব রিপোর্ট ভিত্তি করে আমরা আলোচনায় যাব। এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী। ফ্যাসিস্ট কথাটা অবশ্য বাংলাদেশে যাত্রার ক্ষেত্রে বলে। হ্যাঁ, শুনেছি নাকি ওখানে এখন রিক্সায় ওয়ালা যদি 2 টাকার জায়গায় যদি ধরা যাক 10 টাকার জায়গায় যদি 15 টাকা ভাড়া চায়, সেটা বলে তুই তো ফ্যাসিস্ট হয়ে গেলি রে, এইরকম নাকি সেখানে এখন চলছে। এত ফ্যাসিস্টের, সে চারদিকে ফ্যাসিস্ট সেখানে। তো যাই হোক, হয় শেখ হাসিনাকে কেউ বলছেন ফ্যাসিস্ট, কেউ বলছেন স্বৈরাচারী, গণতান্ত্রিক রীতিনীতির ধার ধারতেন না, বিরোধীদের ভোটে দাঁড়াতে দিতেন না, বিরোধীদের ভোট চুরি ডাকাতি করে আমরা ইন্ডিয়াতে, বিশেষ করে বাংলায়, পশ্চিমবাংলায় যেটাকে বলি রিগিং, সেই রিগিং করে নির্বাচনে ওপারে বাংলাদেশে নাকি শেখ হাসিনা এতকাল জিতেছেন। ফলে কেন সেই জন্যই মানুষ তার উপরে খেপে গিয়েছিল, এবং খেপে গিয়ে তার ফলশ্রুতিতে সারা দেশের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাকে হটিয়ে দিতে, এবং তিনি চলে গেছেন। এটা অবশ্য আমাদের এখানকার অনেকেই আবার বলছেন শেখ হাসিনা এত অন্যায় করেছেন, 15 বছর পরে, 15 বছর থেকে ধরে অন্যায় করছেন, তার জন্য তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি হেরে গেছেন। আরে বাবা, আমাদের এখানে 34 বছর ধরে সিপিএম ছিল ক্ষমতায়, তারপরে তো তার নামগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু শোনা যাচ্ছে যে বাংলাদেশে হাসিনা এখনো বিপুলভাবে তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। যাই হোক, দীর্ঘ 15 বছর পর ক্ষমতায় পদচ্যুত হয়েছে,
ক্ষমতা গদিচ্যুত হয়েছেন। তো এই মুখ্য অভিযোগের সঙ্গে যুক্ত হলো এবার আরেকটি অভিযোগ, সেটা হলো কি, দেশের টাকা মেরে তিনি বিদেশে পাচার করেছেন। আমার কলকাতার যে অগ্রজ ইউটিউবার সাংবাদিক, তিনি যার কথা দিয়ে আমি এটার ক্যাপশন দিয়েছি, তিনি বলেছেন যে হাসিনার এই টাকা মারার পরিমাণ এটা পুকুর নয়, সাগর চুরি। তবে তিনি চুরির পরিমাণ দেননি, সেটা পেলাম হাসিনা বাঁচাও কমিটির যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেখানে পেলাম কত টাকা তিনি মেরেছেন। কিন্তু এখানে যে হিসেব পেলাম তাতে তো আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তারা একটা এটা যে কোন নিয়মে তারা বার করলেন এবং এই পদ্ধতি পেলেন কোথা থেকে, কোন ইকোনমিস্টের হিসাবে আমরা বুঝতে পারি না। তারা একটা করলেন কি, 15 বছর ক্ষমতায় ছিলেন, গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে মেরেছেন, হাসিনা করেছেন। সুতরাং 15 বছরে কত হয়, বছরে 16 বিলিয়ন ডলার, তাতে হয় মোট 240 বিলিয়ন মার্কিন ডলার 15 বছর ধরে তিনি মেরেছেন এবং বিদেশে পাচার করেছেন। আচ্ছা, এবার একটু বিলিয়নের হিসেব টিসেব নিই একটু। সেটা হচ্ছে, ধরুন 100 কোটিতে হয় 1 বিলিয়ন, তাহলে 240 বিলিয়ন কত হলো? 240-এর পরে আরো দুটো শূন্য, 24-এর পরে 3টে শূন্য, অত কোটি ডলার, টাকা নয় ডলার। আর তার কত হলো? 24,000 কোটি ডলার তিনি মেরেছেন 15 বছরে। $1 কত? আজকের হিসেবে বাংলাদেশি টাকার হিসাবে $1 হচ্ছে 119 টাকা 11 পয়সা। আচ্ছা, সোজা হিসেবের জন্য পয়সাটা ছেড়ে দিলাম, 119 টাকাই ধরুন। তাহলে 24,000 কোটি ডলার কত টাকা হলো? 24,000 কোটি ডলার হলো ওই 24,000 কোটিকে 119 টাকা দিয়ে গুণ দিলে হচ্ছে 28,56,000 কোটি টাকা। 28,2856 পরে আরো 2 আর 2 4 আর 3 7টা শূন্য বসালে যত কোটি টাকা হয় তত কোটি টাকা, ঠিক আছে? আচ্ছা, বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার কত হয়? বছরে যেটা মেরেছেন প্রতি বছরে 16 বিলিয়ন, সেটা একটু বলি। 16 বিলিয়ন হচ্ছে 1600 কোটি মার্কিন ডলার, অর্থাৎ আজকের বিনিময় মূল্যে যেটা দাঁড়াচ্ছে 1,19,000 কোটি টাকা। আর 2009-10 সালে টাকার বিনিময় মূল্য, বাংলাদেশি টাকার বিনিময় মূল্য যদি একটু বেশি থাকে ডলারের তুলনায়, বেশি থাকা $1 দিলে এখন দিতে হচ্ছে 119 টাকা, আর তখন হয়তো $115 টাকায় $1 যদি কিনতে পারা যায়, আমি সেই হিসাবটা ধরছি একটু আন্দাজে, ঠিক আছে? তো সেখানটা হচ্ছে ডলারের তুলনায় যদি 115 টাকা হয় $1, তাহলে হাসিনা ফাঁসাও কমিটির হিসেব অনুযায়ী পাচার হওয়ার টাকার পরিমাণ দাঁড়ায় বছরে 1,15,000 কোটি টাকা। আচ্ছা, 1,15,000 কোটি টাকা একটু মাথায় রেখে দিবেন এটা। আচ্ছা, এই 1,15,000 কোটি টাকা মারতে গেলে কোত্থেকে মেরেছেন? সে দেশের যে বাজেট, সেই বাজেট থেকে মেরেছেন। তো বাজেটটা কত টাকা ছিল বাংলাদেশের 2009-10 সালে, যেটা তার প্রথম বছর, পরের ক্ষেপের এই বর্তমান এতে, সেটা হচ্ছে তাদের ছিল বাংলাদেশের বাজেট ছিল 2009-10 সালে 1,13,810 কোটি টাকা। আচ্ছা, এই 1,13,000 কোটি টাকা থেকে 1,15,000 কোটি টাকা মারা যায়? এটা ফাঁসাও কমিটির যে পণ্ডিতরা, তারা যখন বলছেন তখন নিশ্চয়ই মারা যায়। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির গল্প যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে এটাও হয়। তাহলে 2009-10 সালে হাসিনা সরকার মেরেছেন 1,15,000 কোটি টাকা টোটাল বাজেটের মধ্যে 1,13,000 কোটি টাকা। বোঝাতে পারলাম? আসছি পরের বছর 2010-11 সাল বাংলাদেশের মোট বাজেট ছিল 1,32,170 কোটি টাকা। সেই 2000 তার থেকে মেরেছেন 1,13,000 কোটি টাকা, তাই তো?
2011 সাল 12 সালে 1,63,589 কোটি টাকা, তার থেকে মারা হয়েছে কত? 1,13,000 কোটি টাকা। দেশের কোনো কাজটাজ চলেনি, আর্মি, মিলিটারি, পুলিশ কারোর কোনো মাইনে টাইনে দেওয়া যায়নি, সমস্ত টাকাটাই মেরে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো পরের বছরগুলোতে আর আমি আসছি না। আচ্ছা, একটা সহজ হিসেব কারোর মাথায় কেন ঢোকেনি এই মহাপণ্ডিতদের? আমার মাথায় আমার সেই প্রশ্নটা মনে মনে আসছে। আচ্ছা, ধরুন আমি আমার বাড়িতে আমার ছেলে, আমি জানি তাকে যদি বাজারে, আমার তো আবার ছেলে নেই, ছেলের কথাটা আমি বাদ দিয়ে দিই, আমি বলি আমার এক বন্ধুকে, মানে বন্ধু না, আমার বাড়িতে কাজ করে যে কাজের যে লোকটা, তাকে আমি পাঠিয়ে দিই বাজারে যে তুমি যাও আজকে 100 টাকা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি আজকে এই এই জিনিসগুলো নিয়ে এসো। আমি জানি 500 টাকা থেকে ও কিছু টাকা তো মারবেই। কত টাকা মারবে? ধরা যাক 50 টাকা মারলো। এটা এক জায়গায় আছে, গড়ে 10% নাকি মারার হিসাব এই কমিটির রিপোর্টে আছে। তো যাই হোক, সে 500 টাকা 10% 50 টাকা মারলো। আমি কালকে তাকে পাঠালাম 500 টাকা না দিয়ে 100 টাকা দিয়ে। তা সেদিনও কি সেই 100 টাকার মধ্যে সে 50 টাকা মারতে পারবে? পারবে না। অর্থাৎ আমি কত টাকা বাজেট দিচ্ছি, কত টাকা তাকে দিচ্ছি, তার উপর নির্ভর করে আমার টাকা মারার পরিমাণ, যদি মারাটাকে সত্যি ধরা হয়। তো এই মহাপণ্ডিতরা কি করে ধরলেন 15 বছরে 16 বিলিয়ন ডলার করে তারা মেরেছে? মানে যে বছর 1 লক্ষ কোটি টাকার বাজেট, সে বছর 1,13,000 কোটি মেরেছে। আবার যে বছরে 2 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানেও 1,13,000 কোটি টাকা মেরেছে। এই হিসেব যারা বলেন তাদেরকে কি বলবো বলুন তো? এরা কি ধান চাল দিয়ে পড়াশোনা করেছে নাকি? হ্যাঁ, তো দর্শক আপনারা বলুন তো, এই পরিমাণ টাকা থেকে প্রতি বছর 1,15,000 কোটি টাকা মেরে সেই অর্থ আবার বিদেশে পাচার করার অভিযোগকে যারা সত্যের স্ট্যাম্প মেরে লোককে খাওয়ানোর চেষ্টা করে, তাদের কি বলবেন? তাদের কি বলবেন? পাগল বলবেন, না গাঁজাখোর, নাকি অন্য কোনো বিশ্লেষণ, অন্য কোনো বিশেষণ দেবেন তাদের উদ্দেশ্যে? গাছ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে এবং ভারতের অনেক টকশুতে ভারতের যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলতেছে, তারা নিজের মুখে বলতেছে যে শেখ হাসিনাকে তারা রাখবে না, শেখ হাসিনাকে তারা মাথার বোঝা মনে করতেছে। অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশের মধ্যে একটা আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, বাংলাদেশের সীমান্তর মধ্যে তাদের জনগণ দিয়ে, মানে সীমান্তর মধ্যে এক প্রকার ঝামেলা লাগাতে চেষ্টা করেছিল এবং বাংলাদেশের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেছিল। এখন বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ কিন্তু বসে নাই, বাংলাদেশও তাদের বিপক্ষে কথা বলতেছে এবং বাংলাদেশও তাদের মোকাবেলা করতেছে সমান তালে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আমরা এইটাও দেখতে পাচ্ছি বাংলাদেশকে অনেকে সাপোর্টও দিচ্ছে। যতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।